বাংলাদেশের 2026 নির্বাচন নতুন অধ্যায় নাকি পুরনো ফাঁদ? আমরা কি তবে একটা নতুন বাংলাদেশের জন্ম হতে দেখলাম, নাকি একটা বিশাল ভূ রাজনৈতিক ফাঁদে পা ফেলল বাংলাদেশ? ইতিহাসের পাতায় 2026 সালকে বলা হচ্ছে গ্রেট ট্রানজিশন, কিন্তু পর্দার আড়ালের খবরটা শুনুন। একদিকে বাংলাদেশের সংসদের 66টি আসন নিয়ে জামায়াত এখন বাংলাদেশের কিং মেকারের ভূমিকায়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে আসা একটা গোপন ইমেল ঢাকার নীতি নির্ধারকদের ঘুম কেড়ে নিয়েছে। দিল্লি যখন তার শিলিগুড়ি করিডোর নিয়ে অত্যন্ত চিন্তিত, বেইজিং তখন বাংলাদেশের মাটিতে ড্রোন ফ্যাক্টরি বানানোর নীল নকশা চূড়ান্ত করে ফেলেছে। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের 6 জন তরুণ সাংসদ, যারা জেনারেশন জেড এর স্বপ্ন নিয়ে সংসদে গিয়েছিলেন, তারা কি পারবেন নিজেদের বিক্রি হওয়া থেকে বাঁচাতে? নাকি 2030 আসার আগেই বাংলাদেশ দেখবে আরও বড় কোনো রাজনৈতিক ভূমিকম্প? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা আপনার ফেসবুক নিউজ ফিড বা রাতের টক শোতে কেউ বলবে না। বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসন কি এখন শুধু কাগজের শব্দ, নাকি সত্যিই বাংলাদেশ ফিরছে এক নতুন মেরুকরণে? আগামী 10 মিনিটে আমরা ডিকোড করব 2026 পরবর্তী বাংলাদেশের সেই অপ্রিয় সত্যগুলো যা মূলধারার সংবাদ মাধ্যম এড়িয়ে যাচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। ক্ষমতার নতুন মেরুকরণ ও জামায়াত ফ্যাক্টর। 2026-এর সংসদীয় পাটিগণিত এক অদ্ভুত ধাঁধা তৈরি করেছে। বিএনপি 208টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু তারা নেই। আলোচনার কেন্দ্রে 77টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসা জামায়াতে ইসলামী। গাণিতিকভাবে বাংলাদেশের বিএনপি সরকার গঠনে জামায়াতের মুখাপেক্ষী নয়, কিন্তু রাজনৈতিকভাবে জামায়াত এখন বাংলাদেশের ইতিহাসে সবথেকে শক্তিশালী পলিসি ইনফ্লুয়েন্সার, প্রেসার গ্রুপ বনাম কিং মেকার। জামায়াত এখন কেবল একটি রাজনৈতিক দল নয়, তারা এখন সংসদের ভেতরের একটা আইডিওলজিক্যাল ওয়াচডগ বা আদর্শিক প্রহরী। প্রতিটি আইন পাশ করার সময় সরকারকে এখন দুবার ভাবতে হবে, কারণ রাজপথে জামায়াতের যে বিশাল ক্যাডার বেস এবং সুশৃঙ্খল সাংগঠনিক শক্তি, তা যে কোনো সময় সরকারের জনপ্রিয়তাতে চির ধরাতে পারে। বিএনপি কি পারবে তাদের এড়িয়ে কোনো সেকুলার সংস্কার করতে? উত্তরটা কিন্তু বেশ জটিল। দিল্লির অস্বস্তি ও আঙ্কারা ইসলামাবাদ কানেকশন। জামায়াতের এই উত্থান দিল্লির জন্য একটা সিকিউরিটি নাইটমেয়ার বা দুঃস্বপ্ন। ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সমীকরণ এখন হুমকির মুখে। কিন্তু ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে আঙ্কারা এবং ইসলামাবাদে। প্রতিরক্ষা সরঞ্জাম কেনা থেকে শুরু করে নতুন কোনো আঞ্চলিক ব্লকে যোগ দেয়া। জামায়াতের চাপ সরকারকে তুরস্ক বা পাকিস্তানের মতো নতুন মিত্রদের দিকে ঠেলে দিচ্ছে, যা দক্ষিণ এশিয়ার দীর্ঘকালীন ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার বদলে দিতে পারে। পশ্চিমা বিশ্বের লিটমাস টেস্ট। ওয়াশিংটন বা ব্রাসেলস এখন আর কেবল গণতন্ত্র দেখছে না, তারা দেখছে ইনক্লুসিভনেস। জামায়াত কি তাদের পুরনো ইমেজ ভেঙে একটা মডারেট ডেমোক্রেটিক দল হিসেবে বিশ্ব দরবারে নিজেদের ব্র্যান্ডিং করতে পারবে? সংখ্যালঘু সুরক্ষা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে জামায়াতের প্রতিটা পদক্ষেপ হবে পশ্চিমা বিশ্বের কাছে এই সরকারের গ্রহণযোগ্যতার মূল চাবিকাঠি। একটু এদিক সেদিক হলেই কিন্তু জিএসপি প্লাস সুবিধা বা বৈদেশিক বিনিয়োগে নেমে আসতে পারে। বাংলাদেশের জামায়াত কি কেবল বিরোধী দল হিসেবেই থাকবে, নাকি সরকারের প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটা অদৃশ্য হাত হিসেবে কাজ করবে? এই 66+ আসনের শক্তি কি বাংলাদেশের স্বায়ত্তশাসন রক্ষা করবে, নাকি পরাশক্তিগুলোর নতুন দাবার ঘটি হবে? উত্তর লুকিয়ে আছে সামনের দিনগুলোর কূটনীতিতে। ভূ রাজনৈতিক দাবার চাল, দ্য ট্রায়াঙ্গেল অফ প্রেশার। ভুলে যান সেই পুরনো দিনের কথা, যখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের গল্প। 2026 সালের বাংলাদেশ এখন একটি মাল্টিপোলার গেম বোর্ড, যেখানে প্রতিটি চাল নির্ধারিত হচ্ছে দিল্লি, বেইজিং আর ওয়াশিংটনের ড্রয়িং রুমে। ভারতের চিকেন স্নেক আতঙ্ক এবং সিকিউরিটি ডিল। দিল্লির জন্য 2026-এর বাংলাদেশ এখন একটা ধাঁধার নাম। উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্য বা 7 সিস্টার্সের লাইফলাইন এখন বাংলাদেশের স্থিতিশীলতার উপর নির্ভরশীল। ভারত কি ভয় পাচ্ছে?
ঢাকার নতুন রাজনৈতিক সমীকরণে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা এটা ভেবে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও দিল্লির বর্তমান কঠোর নীতি তিস্তার জলবন্টন বা সীমান্ত হত্যা বন্ধের মতো ইস্যুগুলোকে আরও জটিল করে তুলেছে। ভারত কিন্তু এখন আর কেবল বন্ধু হতে চায় না, তারা চায় নিরাপত্তার গ্যারেন্টি। আর এই কঠিন দর কষাকষিতে বাংলাদেশের উপর বাড়ছে চাপ, চীনের ড্রোন ডিপ্লোমেসি ও সামরিক উচ্চাভিলাষ। অন্যদিকে চীন খেলছে একদম ভিন্ন কার্ড। 2026-এর শুরুতে বাংলাদেশ চীনের সহায়তায় ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের চুক্তিটি কেবল একটা ব্যবসায়িক চুক্তি নয়, এটা একটা স্ট্র্যাটেজিক মেসেজ। বেইজিং এখন বাংলাদেশের প্রতিরক্ষা খাতের অবিচ্ছেদ্য অংশ হতে চায়। নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের সময় যখন বাংলাদেশের সস্তা ঋণের প্রয়োজন হবে, তখন চীন থাকবে তার বিশাল পকেট নিয়ে। কিন্তু মনে রাখবেন, চীনের এই ড্রোন ডিপ্লোমেসি ভারতকে যতটা না উদ্বিগ্ন করছে, তার চেয়ে বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আমেরিকার ইন্দো প্যাসিফিক ভিশনকে। ট্রাম্পের ট্রানজাকশনাল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের নীতি এখন সোজা সাপটা, গিভ অ্যান্ড টেক। 2026-এর ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্রেড বা পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য যেমন মার্কিন বাজারের দরজাটা খুলে দিয়েছে, ঠিক তেমনই ঢাকার ঘাড়ে চাপিয়ে দিয়েছে অদৃশ্য কিছু শর্ত। ওয়াশিংটন এখন চায় বঙ্গোপসাগরে তাদের প্রভাব বাড়াতে এবং কোয়াডের অংশীদারি হিসেবে ঢাকাকে এক ধাপ এগিয়ে নিতে। গণতন্ত্র বা মানবাধিকার এখানে গৌণ। ট্রাম্পের আমেরিকার কাছে এখন মুখ্য হলো বাংলাদেশ চীনের ব্লকে যাচ্ছে কিনা। এই তিনটি পরাশক্তির টানাপোড়েনে বাংলাদেশের অবস্থা এখন খানিকটা দরাবাজির মতো। এক পাশে ভারতের নিরাপত্তা সংবেদনশীলতা, অন্য পাশে চীনের সস্তা টেকনোলজি আর আমেরিকার বিশাল বাজার। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি তার কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে পারবে, নাকি বড় কোনো চুক্তির বিনিময়ে সার্বভৌমত্বের কোনো অংশ বাংলাদেশ অজান্তেই তুলে দিচ্ছে পরাশক্তিগুলোর হাতে? জেনজি এবং এনসিপির পরাজয়, বিপ্লব বনাম ব্যালেট। জুলাই রাজপথ যারা রক্তে রাঙিয়েছিল 2026 সালের নির্বাচনে, সেই জেনজি মুখোমুখি হলো রূঢ় বাস্তবতার। ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির মাত্র 6টি আসন পাওয়া কি কেবল একটা পরাজয়, নাকি এটা বাংলাদেশের তরুণদের স্বপ্নের অপমৃত্যু? সাংগঠনিক শক্তির রূঢ় পাঠ। এনসিপির এই পরাজয় প্রমাণ করছে যে বিপ্লব দিয়ে সরকার ফেলে দেওয়াটা সম্ভব, কিন্তু ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হলে কয়েক দশকের পুরনো রাজনৈতিক কাঠামোর সাথে লড়াই করা প্রয়োজন। রাজপথে হাজারো তরুণকে একত্রিত করা সহজ, কিন্তু 300 আসনের প্রতিটি কেন্দ্রে ভোট ম্যানেজমেন্ট করা সম্পূর্ণ আলাদা বিজ্ঞান। বাংলাদেশের বিএনপি বা জামায়াতের যে বিশাল তৃণমূল নেটওয়ার্ক রয়েছে, এনসিপির তা ছিল না। ফলে বিপ্লবের আবেগ ভোটে রূপান্তরের জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল মেশিনারির অভাবে তরুণদের স্বপ্ন হোঁচট খেয়েছে তৃণমূল পর্যায়ে। অন্ধ আনুগত্য নয়, শর্তযুক্ত সমর্থন। কিন্তু একটা ভুল ধারণা ভেঙে দেওয়া খুবই প্রয়োজন। বাংলাদেশে এনসিপি হারলেও তরুণরা কিন্তু হেরে যায়নি। 2026-এর নির্বাচনে তরুণদের একটা বড় অংশ বিএনপি বা জামায়াতকে ভোট দিয়েছে ঠিকই, কিন্তু সেই ভোট কোনো চেকবুক নয়, বরং এটা একটা শর্তযুক্ত সমর্থন। ওপার বাংলার তরুণদের প্রথম পছন্দ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, বরং সুশাসন আর কর্মসংস্থান। প্রথমবার ভোট দেয়া 68% তরুণের দাবি ছিল কাঠামোগত সংস্কার। যদি নতুন সরকার এই সংস্কারে ব্যর্থ হয়, তবে এই প্রজন্ম আবার রাজপথে নামতে 1 মিনিট সময়ও নেবে না। তাদের কাছে রাজনীতি এখন আর আবেগের নয়, বরং হিসেব নিকাশের বিষয়। বাংলাদেশি সংসদে 6 জন, বিবেকের কণ্ঠস্বর নাকি অলংকার? এখন নজর থাকবে সেই 6 জন তরুণ সাংসদের উপর। 300 জন ঝানু রাজনীতিবিদদের ভিড়ে এই 6 জন কি শুধুই পরিসংখ্যান হয়ে থাকবে, নাকি তারা হতে পারবেন সংসদের মরাল ওয়াচডগ? বড় দলগুলো তাদের পকেটস্থ করার চেষ্টা করবে, মন্ত্রিত্ব বা বিশেষ সুবিধার লোভ দেখাবে, কিন্তু তারা যদি রাজপথের দাবিগুলো সংসদে প্রতিধ্বনিত করতে পারেন, তবে এই 6 জন সাংসদই হবেন বাংলাদেশের আগামীর বিকল্প রাজনীতির আসল ভিত্তি। তারা কি পারবেন ঝানু রাজনীতিবিদদের মাইনফিল্ডে নিজেদের আদর্শকে অক্ষত রাখতে? এনসিপির এই ফলাফল পরাজয় নয়, বরং এটা বাংলাদেশের তারুণ্যের জন্য রাজনীতির হাতিঘড়ি। বিপ্লব হতে পারে এক রাতের ঘটনা, কিন্তু রাষ্ট্র গঠন একটা নিরন্তর সংগ্রাম। এই 6 জন তরুণ কি পারবে সংসদকে আবারও জনগণের কাছে জবাবদিহি করতে?
নাকি 2030 আসার আগেই আমরা দেখব বাংলাদেশে আবারও একটা নতুন শুদ্ধি অভিযান? ডক্টর ইউনূসের সংস্কার এটা একটা রক্ষা কবচ নাকি পথের কাঁটা? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস ধরে যা করেছে তা কেবল কিছু দাপ্তরিক পরিবর্তন ছিল না, তারা আসলে বাংলাদেশের জন্য একটা নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করে দিয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, 2026-এর নতুন নির্বাচিত সরকার কি এই সিস্টেমে চলবে, নাকি তারা আবার পুরনো অ্যানালগ দুর্নীতির যুগেই ফিরে যাবে? ডিজিটাল অটোমেশন ও টেন্ডারবাজির অবসান। এই সংস্কারের সবথেকে বড় স্তম্ভ হলো সরকারি কেনাকাটা ও টেন্ডার প্রক্রিয়ায় শতভাগ ডিজিটালাইজেশন। আগে যেখানে পেশি শক্তি আর রাজনৈতিক প্রভাবে কোটি কোটি টাকার কাজ ভাগাভাগি হতো, সেখানে এখন একটি অ্যালগরিদম সিদ্ধান্ত নেয় কাজটা কে পাবে। নতুন সরকার কি এই স্বচ্ছতা বজায় রাখতে পারবে, নাকি তারা দলীয় ক্যাডারদের তুষ্ট করতে এই ডিজিটাল সিস্টেমকে হ্যাক বা অকেজো করে দেবে? মনে রাখবেন, এই ডিজিটাল স্বচ্ছতা বজায় না থাকলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশে কিন্তু $1ও ঢালবে না। প্রতিষ্ঠানের স্বাধীনতা বনাম পকেট সংগঠন। বিগত 18 মাসে দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশনকে যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা দেওয়া হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এখন বিচার বিভাগ আর কোনো রাজনৈতিক দলের ইশারাতে চলে না, কিন্তু এটাই এখন বাংলাদেশের নতুন সরকারের জন্য একটা সবথেকে বড় পথের কাঁটা। ক্ষমতায় থিতু হওয়ার পর বড় দলগুলো কি তাদের এই বিচারের খাঁচা থেকে মুক্ত হতে চাইবে? তারা কি আবারও দুদক বা বিচার বিভাগকে তাদের পকেটে ভরার চেষ্টা করবে? যদি সেটা ঘটে, তবে বাংলাদেশের গণতন্ত্রে কফিনে সেটাই হবে শেষ পেরেক। বিপদ সংকেত, এলডিসি উত্তরণ ও অর্থনৈতিক ধস। সবচেয়ে বড় ভয়ঙ্কর সত্যটা কি জানেন? 2026 সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে চূড়ান্তভাবে উত্তরণ পেতে চলেছে। এই সময়ে বিশ্বব্যাংক, IMF এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে দর কষাকষির জন্য বাংলাদেশের একমাত্র সার্টিফিকেট হলো সুশাসন। ডক্টর ইউনূসের রেখে যাওয়া রক্ষা কবচগুলো যদি নতুন সরকার ভেঙে ফেলে, তবে বাংলাদেশের ক্রেডিট রেটিং তলানিতে গিয়ে ঠেকবে, সস্তা ঋণের দরজা বন্ধ হয়ে যাবে, আর এলডিসি উত্তরণের মাহেন্দ্রক্ষণটি বাংলাদেশের জন্য একটা অর্থনৈতিক অভিশাপে পরিণত হতে পারে। ডক্টর ইউনূসের সংস্কারগুলো আসলে একটা স্মার্ট পলিটিক্যাল ডিটেক্টর। সরকার যদি এই সংস্কারগুলো মেনে চলে, তবে বুঝতে হবে তারা সত্যিই বদলাতে চায়। আর যদি তারা এই আইনগুলো বদলাতে শুরু করে, তাহলে বুঝবেন 2024-এর জুলাই বিপ্লবের সাথে চরম বিশ্বাসঘাতকতা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ কি প্রস্তুত সেই সংকেতটা চিনে নিতে? 2026-এর এই সমীকরণ কেবল ক্ষমতার হাত বদল কিন্তু নয়, এটা আসলে বাংলাদেশের ডিএনএ পরিবর্তনের একটা অগ্নি পরীক্ষা। বাংলাদেশ কি ডক্টর ইউনূসের রেখে যাওয়া সংস্কারের সেই আধুনিক রেল লাইনে চড়ে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে, নাকি দলীয় স্বার্থ আর পরাশক্তির তুষ্টির রাজনীতিতে আবারও সেই পুরনো অন্ধকারের বৃত্তেই ফিরে আসবে তারা? ইতিহাস বারবার কিন্তু সুযোগ দেয় না। 2026 সালে দাঁড়িয়ে বাংলাদেশ এখন একটা সন্ধিক্ষণে। একদিকে লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারের হাতছানি, অন্যদিকে আঞ্চলিক ভূ রাজনীতির গভীর খাত। বাংলাদেশের নতুন সরকার যদি বাংলাদেশ ফার্স্ট নীতিকে কেবল স্লোগানে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে পারে, তবেই এলডিসি উত্তরণ পরবর্তী এই দেশ হবে দক্ষিণ এশিয়ার নতুন টাইগার। অন্যথায় আদর্শ বিচ্যুতি আর কৌশলী দালালি বাংলাদেশকে আবারও একটি টপ ডাউন স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিতে পারে। মনে রাখবেন, বিপ্লব সরকার বদলায়, কিন্তু সংস্কার রাষ্ট্র বদলায়। আজকের এই আলোচনার পর আপনাদের কাছে আমার 3টি প্রশ্ন। ওপার বাংলার এই 6 জন তরুণ সাংসদ কি তুখর রাজনীতিবিদদের কাছে মাথা নত করবেন, নাকি তারাই হবেন আগামী দিনের গেম চেঞ্জার? জামায়াতের এই শক্তিশালী বিরোধী দলীয় অবস্থান কি ভারতকে বাংলাদেশের সাথে নতুন বন্ধুত্ব করতে বাধ্য করবে, নাকি দূরত্ব আরও বেশি বাড়বে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশের নতুন সরকার কি পারবে ডক্টর ইউনূসের সংস্কারগুলো বজায় রাখতে, নাকি নিজেদের সুবিধা মতো সেগুলো বদলে ফেলবে? আপনার বিশ্লেষণ নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনার প্রতিটি গঠনমূলক মন্তব্য আমাদের আগামীর আলোচনার খোরাক হতে পারে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করবেন এবং তাদের সাথে শেয়ার করুন যারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। মনে রাখবেন, আমরা কেবল খবর দেখাই না, আমরা খবর ডিকোড করি। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো সমীকরণ নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।